আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসেন আমরা আজকে আপনাদের সঙ্গে বিজনেসের কাপড়ের বিজনেসের ব্র্যান্ড আর নন ব্র্যান্ড আর কপি ব্র্যান্ডের ছোট্ট কিছু আলোচনা করে দিই। আলোচনাটা হলো যে দেখেন, অনেকে চায় নিজস্ব ব্র্যান্ডে কাপড় তৈরির ব্যবসায় নামতে, কিন্তু সেখানে অনেক মা বোনরা আছেন যাদের সামর্থ্য অনেক বেশি না। তারপরে অনেক স্টুডেন্টরা আছেন যাদের সামর্থ্য একটা ব্র্যান্ড দাঁড় করাতে গেলে ন্যূনতম, যেমন একটা কাঁচা বাজারে একটা সবজির দোকান দিতে গেলে ন্যূনতম 5 লাখ 3 লাখ টাকা নিয়ে নামতে হয়। তো দেখা যায় এদের সামর্থ্য আছে 50,000 টাকা, 1 লাখ টাকা। তো স্টুডেন্টরা কীভাবে আপনার ব্র্যান্ডের যাত্রা শুরু করবে, এত বড় রিস্ক নিবে, আবার ব্র্যান্ডটা তারা জনপ্রিয় করতে পারবে কি না? কারণ অনলাইন জগতে যে 1200 টাকা দিয়ে বুস্ট করলেই সেটা জনপ্রিয় হয়ে যাবে এবং মাল সেল হবে, এটা কিন্তু কোথাও বলা নাই, তাই না? তো কতদিন লাগবে মালটা বিক্রি করতে? তারপরে সে যে ডিজাইনটা পছন্দ করে করছে, ওইটা প্রোডাকশানের পরে ওই কোয়ালিটিটা আসবে কি না, এরপর এটা হওয়ার পরে মানুষ পছন্দ করবে কি না। আবার যখন বাজেট কম থাকে এবং শিক্ষাটা কম থাকে, তখন সবাই টি শার্ট নিয়ে চিন্তা করে, হ্যাঁ। কিন্তু ব্যবসায়িক যারা, তারা কিন্তু কখনো টি শার্ট চিন্তা করে না। তারা চিন্তা করে শুরুতে আমি এমন একটা ক্রিটিক্যাল আইটেম নিয়ে কাজ করব। কারণ একটা টি শার্ট আপনার দেখা যাচ্ছে যে আপনার তৈরি করতে 250 টাকা খরচ, 450 টাকায় বিক্রি হচ্ছে। এরপরে খরচ টরচ আরও 50 টাকা ধরলে হয়তো 100 টাকা 150 টাকা কোনো মতে লাভ হচ্ছে, হ্যাঁ। যেহেতু টি শার্টের কম্পিটিশান ভ্যানের থেকে শুরু করে সব জায়গায় কোটি কোটি পিস। তো যারা একটু অরিজিনাল দক্ষ এবং ঝানু এবং যারা বুঝে যে আমি কীভাবে আমার অল্প টাকাকে দ্রুত বেশি টাকায় পরিণত করব, তারা কিন্তু টি শার্টের ব্যবসা কখনোই যায় না। তারা হয় একটা 6 পকেট জগার্স করবে, অথবা একটা শার্ট করবে, অথবা একটা জ্যাকেট করবে, অথবা একটা হুডি ট্রাউজার করবে, অথবা একটা জিন্সের প্যান্ট করবে, যেগুলো করার পরে আপনার খুচরা বিক্রি। তারা কিন্তু কখনোই ভুল করে চিন্তা করে না আমি হোলসেল দিব। কারণ হোলসেল জিনিসটা কি? অল্প লাভে মাল ছেড়ে দেওয়া, বেশি পরিমাণ মাল বিক্রি হবে, অল্প লাভ করব। এরপর আবার তার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটা দুর্বল জায়গা থাকে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ভালো না, তারা সহজভাবে চিন্তা করে যে এলাকায় দোকানদারদের কাছে কিছু মাল বানায় নিয়ে স্যাম্পল নিয়ে দেখাবো, আরও যে বলবো যে ভাই ঢাকা থেকে তো মাল কিনে নিয়ে আসেন, কত সময় নষ্ট হয়, কত টাকা পয়সার রিস্ক থাকে, কত কষ্ট হয়। তো আমি যদি আপনার ঘর পর্যন্ত এসে এরকম ভালো ভালো মাল দিয়ে যাই, আরও আপনি ঢাকা থেকে 250 টাকা কিনেন, যদি 10 টাকা কমে 240 টাকায় যদি দিয়ে যাই, তাহলে ভাই মাল নেবেন না? তাহলে এলাকায় যদি এরকম 20টা দোকান যদি আমার পরিচিত থাকে, তাহলে 500 পিস মাল দ্রুত বিক্রি করতে পারবো, আল্লাহ দিলে ভালো ব্যবসা হবে, দাঁড়ায় যাব। আর এটা হচ্ছে সবথেকে স্টুপিড চিন্তাভাবনা। আপনি সেলের উপরে, সবাই সব কিছুর জন্য জন্ম না অথবা শিক্ষিত না। তা আপনি সেলের উপরই যদি দক্ষ হইতেন, আপনি কিন্তু কথাটা ঠিক উল্টায় দিতেন যে ভাই আপনার এত সময় আমি বাঁচায় দিচ্ছি, এত রিস্ক বাঁচায় দিচ্ছি, আরও ঢাকায় যে কত ভোগীযোগী মাল পাবেন, আর আমি আপনার ঘর পর্যন্ত একটা কোয়ালিটি মাল আনছি যেটা আধা ঘন্টা না 1 ঘন্টা ধরে যাচাই বাছাই করে দেখতে পারবেন, পারলে বালতির মধ্যে চুবায় আপনি ধুয়ে পারলেও দেখতে পারবেন। তা ঢাকায় যে মালটা 250 টাকায় কিনতেন, আমার কাছ থেকে কেন 280 টাকায় কিনবেন না? এই কথাটা বলার মতো বাংলাদেশে এত মানুষ আমার কাছে ভিজিট করে, আমি বোধহয় 100 জনে এখনও একজন পাই নাই। তাহলে দেখেন আমাদের নিউ জেনারেশনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পারফরমেন্স কেমন। আর সেলস অ্যান্ড মার্কেটিংই যদি এত দুর্বল হয়, সেলস পাওয়ার যদি তার এত দুর্বল হয়, তো তার হাতে একটা ডায়মন্ড দিলে তো সেইটা মাগনা দামেও বিক্রি করতে পারবে না, বরঞ্চ বিক্রি করতে না পেরে এসে ওই ডায়মন্ডের 1000 দোষ গুণ বলা শুরু করবে। এবং আমাদের এই জেনারেশনটা যেহেতু ইন্টেলেকচুয়াল জেনারেশন হচ্ছে না, সার্টিফিকেটধারী জেনারেশন হচ্ছে, সো তাদের সব কিছুতে কনফিডেন্স খুব কম তাদের মধ্যে পরিলক্ষিত হবে। আমাদের বাপ চাচারা যখন কোনো একটা পরিবারের ঝামেলাতে শুরু করে কোনো একটা ঝামেলা হয়েছে, ওই চাচাদের থামায় দিয়ে বাপ বলছে এই তুই থাম আমি দেখতেছি। আর আমাদের এই যুগ হয়েছে কি, মামা তুই যে একটু দেখ না কি করা যায়, বলে নিজে ঘরের মধ্যে চুপ। প্রবলেম আমার, নিজে ঘরের মধ্যে চুপ থেকে ওই এলাকার একটা বড় বাইরে কিছু 10,000 টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে ভাই একটু ধ্যান দিয়ে 10,000 টাকা বকশিস দিবেন, একটু সমাধান করে দিতে পারেন নাকি। অর্থাৎ বুঝছেন, মানে লেভেল অফ কমিউনিকেশন অ্যান্ড লেভেল অফ সাকসেস অ্যান্ড লেভেল অফ ডেলিভারি অ্যান্ড লেভেল অফ সেলস সব কিছু নেগেটিভ। টাকা দিয়ে নিজের কাজ মানুষকে দিয়ে করাচ্ছে, যেটা সে নিজেই লিডারশিপ করে করতে পারে। তাহলে যার সেল খারাপ, সে ব্যবসা ভালো করবে কিভাবে? সম্ভব না।
এবং আমি আমার এই দীর্ঘ এই সময়ে 4 বছর এই খানস গ্লোবাল নিয়ে ব্যবসা করতেছি, এখানে আমি 99%ই এরকম নেগেটিভ মেন্টালিটির পেয়েছি। এবং দেখা যায় পকেটে আছে 50,000 টাকার মাল বানাবে, সেটা নিয়ে নিয়ে দোকানে হোলসেল দিবে। এখন খুব সহজ একটা হিসাব দেখেন, আপনি মনে করেন 60,000 টাকার মাল বানাবেন, 60,000 টাকার মাল বানাবেন, ওকে? আচ্ছা, এই 60,000 টাকার মাল একটুখানি 60,000 টাকার মাল বানাবেন, ভাগ দেন, মনে করেন আপনি খুব ভালো কোয়ালিটির মাল বানাইছেন 250 টাকা দিয়ে টি শার্ট, তাহলে আপনার 240 পিস মাল হয়েছে। এবার আপনি 10 পিস করে করে ব্লিস্টার করে অথবা 5 পিস করে ব্লিস্টার করে দোকানে দোকানে হোলসেল দিচ্ছেন। তো পার ব্লিস্টারে অথবা পার বডিতে আপনার 240 টাকা করে বানিয়েছেন, সে হয়তো আপনাকে হোলসেলে আপনার কাছ থেকে 280 টাকা করে নেবে। তাহলে 240 পিস মালে গুণ যদি আমি 30 টাকা দেই, 60,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনার লাভ হচ্ছে 7,500 টাকা। এখান থেকে আপনি এই যে পরিশ্রমটা করলেন, ডিজাইন করলেন, আমার কাছে আসলেন, মাল বানাইলেন, কয়বার আপ ডাউন করলেন, এরপর আবার এলাকায় গেলেন, আবার ওইখানে ঘুরে ঘুরে মার্কেটিং করলেন, আবার স্যাম্পল দেখাইলেন, আবার বিক্রি করলেন, মাস একটা শেষ, মিনিমাম আপনি 15টা দিন পরিশ্রম করছেন। এরপরে মোবাইল খরচ আছে, হাত খরচ আছে, যদি বিড়ি সিগারেটের অভ্যাস থাকে, চা সিগারেটের অভ্যাস থাকে, সেগুলো করছেন। এরপর বিভিন্ন জনের চা নাস্তাও করাইছেন ব্যবসা শুরু করার জন্য, রিলেশন তৈরি করার জন্য। তা আপনি যদি রিক্সাও চালাইতেন, রিক্সা চালাইতে পার ডেতে 500 টাকা ইনকাম থাকে। আচ্ছা, অটো গাড়ি চালাইলে তো 500 টাকা ইনকাম থাকে। তাহলে 15 দিনে এখানে আপনার এখানে প্রফিট দেখা যাচ্ছে 7,500। এর মধ্যে আপনার ব্যক্তিগত খরচ টরচ, কনভেন্স বিল, এই 15 দিন অথবা এই 1 মাসেই দৌড়ঝাঁপ, স্বপ্ন, তারপরে সারা রাত বসে বসে ডিজাইন করছেন, চিন্তা করছেন, সারা রাত পরিশ্রম ডিজাইন করছেন, তাহলে ওইটা একটা পারিশ্রমিক ওভারটাইম প্রাইস আছে না? তাহলে আমি যদি 15 দিনে যদি রিক্সাওয়ালার সমানও যদি আপনার মূল্য যদি ধরি 500 টাকা পারিশ্রমিক, এই তো 7,500 টাকা। তাহলে আপনার লাভটা কী হইল বলুন তো আমাকে? আপনি যে হোলসেল দিতে গেলেন, আপনি দেখতেছেন 7,500 টাকা লাভ আছে, আপনার পারিশ্রমিকই তো 7,500 খাইছে। এরপর কারেন্ট মানে ইলেকট্রিসিটি, তারপরে আপনার চা নাস্তা, বাইরে থাকলে দুপুরের লাঞ্চ হোটেলে, এরপর গাড়ি ভাড়া, মোবাইল বিল, ইন্টারনেট বিল, সেটা তো মিনিমাম এর সাথে আরও 5,000 আছে। তাহলে আপনার টোটাল কস্টিং 12,500 টাকা, আর আপনার মাল বেচে লাভ হলো 7,500 টাকা। আপনার নিজের পরিশ্রমটাকে আপনারা কাউন্ট করতে জানেন না। তা খরচটাই যদি কাউন্ট করতে না জানেন এবং সেটা নিজের খরচ, নিজের মূল্য, সেটাই যদি ব্যবসা শুরুতেই যদি দিতে যদি না জানেন, তাহলে আপনার সব হিসাবই বায়ে পড়বে এবং কাজ শেষে আপনার ফলাফল 0 না মাইনাস, আর তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন না। এবার কি বুঝতে পারছেন? আপনার এই যে হোলসেলের স্বপ্ন দেখেন, অল্প টাকায় 50,000 টাকায় ব্যবসা করতে নামবেন, তাও আবার চিন্তা করেন হোলসেল, তাহলে আপনি কোন লেভেলের একটা থার্ড ক্লাস? আপনার এই অনার্স মাস্টার্সের এই সার্টিফিকেটটা ঘুরায় সুন্দর করে মুচড়ায় এরপর চিন্তা করবেন জুবায়েদ ভাই বলছে এটাকে পাশার মধ্যে দিয়ে ভরে দেওয়ার জন্য। বিকজ আপনার এই সার্টিফিকেটের বিনিময়ে আপনি কমন সেন্সালা একটা মানুষ হইতে পারেন নাই, যে নিজের মূল্য দিতে জানে না, যে এটাই শেখে নাই যে কোটি টাকার ব্যবসা করি, কিছু মাল পড়ে আছে। যেমন আমি কথার কথা 1 কোটি টাকার আমার চালের গোডাউন আছে, ওই কিছু কিছু চাল পড়ে টোড়ে জমে টমে তারপরে ফ্লোরে থেকে ওগুলো ঝাড়টাট দিয়ে 2-4 বস্তার মতো এক সাইড হয়েছে 12 বাজালি। এখন একটা গরিব মানুষ আইসে অথবা ছোট একটা ব্যবসায়ী, স্যার ওই 12 বাজালি ওই যে কাড়া রাখরা কয় না, বিখ্যাত চাল কাড়া রাখরা, স্যার ওই কাড়া রাখরাটা আমারে দেবেন স্যার, একটু কমের মধ্যে নিয়ে কটা বেশি কিনে একটু খাইতাম, কটা চাইলে ওই জায়গাতে বাসাতে নিয়ে খাইতাম। তখন ডাক দেয় ম্যানেজারে, ওই ছোটো ভাই ব্রাদার আইসে, একটু গরিব মানুষ, অসহায় মানুষ, 2 বস্তা চাল দিয়ে দাও 30 টাকা করে দিয়ে দাও, যাও 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 স্যার আর একটু না, 80 টাকা চাল 30 টাকা করে দিচ্ছে, মায়ের দিবানি কিন্তু, যাও 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 তাড়াতাড়ি নিয়ে যাও, 30 টাকা নিয়ে যাও, ব্যবসা নিজে করে খাও। হোলসেল শব্দটা আসে এরকম অ্যাটিচিউড থেকে, এরকম ফ্লেভার থেকে, এরকম পড়ে থাকা অতিরিক্ত জিনিস থেকে। আর আপনি সেজে গুজে যাবেন ব্যবসায়ীর কাছে হোলসেল দিতে। ব্যবসায়ী তো কোয়ের তেলে কই ভাজার জন্য রেডি হয়ে আছে। যে ব্যবসায়ী শেষ করে কোয়ের তেলে কই ভাজে, আপনার বলেন না ওই যে মার্কেট থেকে ও 10 জনের কাছ থেকে কারো কাছ থেকে 1 লাখ নিছে, কারো কাছ থেকে 10 লাখ নিছে,
কারো কাছ থেকে 5 লাখ নিচ্ছে, ও বিশ্বমানের সিটার। আরে ভাই, ও তো ব্যাংকের থেকে সুদে আসলে লোন নেয় নাই, ও তো সমিতির থেকে লোন নেয় নাই, ও মার্কেটের থেকে টাকা নিয়ে সেল করে নিজে প্রফিট করতেছে, আবার মার্কেটের টাকা মার্কেটে ফেরত দিচ্ছে। হয়তো বা ওইটা দিতে 2 দিনের জায়গায় 5 দিন হয়েছে, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে 2 দিনের জায়গায় 20 দিন লাগছে। তো ওই তো অরিজিনালি ব্যবসায়ী, আর আপনি হচ্ছেন বাংলা স্টুপিড। এবং তাকায় দেখবেন ও যে লাইফ লিড করতেছে, ওর হাত দিয়ে যত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, এইটা আপনার হাতে আরও 20 বছর আসবে কিনা সন্দেহ। বুঝতে হবে, ব্যবসায়ী হতে গেলে এরকম 3য় অথবা 6ষ্ঠ চক্র ওপেন করতে হবে। যে কইয়ের তেলে কই ভাজে সেই হচ্ছে ব্যবসায়ী। যেমন সরকার আমাকে দিয়ে, কথার কথা আমাকে দিয়ে একটা রাস্তা বানায় নিবে, আমি হলাম কন্ট্রাক্টর, এরপরে আমার টাকা ভেঙে ভেঙে এমনভাবে দেবে যাতে আমি বিশাল বড় হয়ে যেতে না পারি সরকারের থেকে। ওই ঘুরে ফিরে যে আমার টাকা আমারই থাকবে, কিন্তু আমার লাভের টাকাটা ভেঙে খাওয়া শেষ হয়ে যাবে। মানে আমি ওই লেভেলের মধ্যে সীমাবদ্ধ থাকবো, আর বেশি বড় হইতে পারবো না। তাই তো সরকারের চেয়ে বড় হয়ে যাব। কথা বুঝতে পারছেন? তাহলে সরকার বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যত ডিপার্টমেন্ট আছে, মৎস্য অধিদপ্তরের থেকে শুরু করে যত অধিদপ্তর আছে, সবাই টেন্ডার দেয় না? তো টেন্ডার দিয়ে কী কারণে? যে আমার টাকা দিয়ে আমি মাল বানায় দিব, সন্তুষ্ট হইলে আমারে আস্তে আস্তে টাকা দিবে অথবা একবারে দিবে। তাহলে সরকার তো জনগণের টাকা নিয়ে কাজ করে, তাহলে সরকার কি সিটার? যত সরকারি অধিদপ্তর আছে সেগুলো কি চিটার? যত সাময়িক ডিপার্টমেন্ট আছে তারা কি চিটার? তাহলে প্রবলেম হচ্ছে আপনার ব্রেনে, অর্থাৎ আপনি ব্যবসায়ী না, আপনি হচ্ছে নীতি বিক্রি করা অথবা নীতির গান গাওয়া একজন ইমোশনাল, সুন্দর কথায় বলবো, বোকা সোদা, বুঝেন? বোধাই। আপনাকে দিয়ে ব্যবসা হবে না। কইয়ের তেলে কই যে ভাসতে পারে সেই হচ্ছে ব্যবসায়ী। এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বলেই সরকার এটাকে টেন্ডার দেয়, বিশ্ব ব্যাংক পর্যন্ত টেন্ডার দেয়, জাতিসংঘ পর্যন্ত টেন্ডার দেয়। কে টেন্ডার দেয় না? ফিফা পর্যন্ত টেন্ডার দেয়, আইসিসি পর্যন্ত টেন্ডার দেয়। সব সিটার, আর আপনি একমাত্র বুদ্ধিমান। বাস্তবে আপনি হচ্ছেন একটা বাদাম্মা। নিজের গায়ের পার দিকে তাকায় দেখেন, হয় বাপের হোটেলে বসে খান, নয় বোনের বাসায় দুলাভাইয়ের কামাই খান, অথবা ওই গোড়ার ডিমের মতো খালি ঘুরে বেড়ান, আপনার দিয়ে কিছু হবে না। একটু খারাপ ভাষায় বললাম যাতে এটা আপনার ব্রেনে হিট করে এবং নিজের জীবনে নড়ে চড়ে বসতে পারেন। ভদ্র ভাষায় বললে হিট করতো না, কারণ গন্ডারের চামড়া অনেক মোটা হয় তো, যারা শুয়ে বসে থাকে আর এই পচা ব্রেন নিয়ে ঘুরে বেড়ায় তাদের ব্রেন এবং চামড়া গন্ডারের মতোই হয়। এই জন্য গন্ডারের চামড়ায় দিতে গেলে ওরকম ধাক্কা মেরেই দিতে হয়। এই জন্য পচা কথা বলে 2টা গালাগাল দিয়ে আপনাকে বলে দিলাম। হয়তো বা সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের 500 কোটি মানুষ আমার ভিডিও দেখলে চিন্তা করবে জোবায়েদ ভাই একটা ছোট লোক মানুষ, গালাগাল দিয়ে কথা বলছে, অসামাজিক মানুষ। কিন্তু আমি তো চোরের কান ধরে টান দিছি, আমার অপরাধ কি? আমি তো একটা অপরাধীরে শয়তান বলেছি, আমার অপরাধ কি? আমি তো একটা ধ্বংসকারীরে অথবা একটা বলদরে বলদ বলেছি, আমার দোষটা কি? তো আমার যারা ট্যালেন্টেড ভক্ত আছেন, ইন্টেলেকচুয়াল ভক্ত আছেন, তারা আমাকে ঠিকই স্যালুট দিবে। সো আমার প্রেস্টিজ নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই, ঠিক আছে? আমার প্রেস্টিজ নিয়ে আপনার ভাবি চিন্তা করবে, আরে আল্লাহ রে তুমি কী কী কথা কইছো, মান সম্মানের কিছু থাকলো না, 2 দিন পরে মেয়ে বিয়ে দিতে হবে না। এটা এই বেটি মানুষের এইসব কাজ কাম, এগুলো যে বুঝে সে বুঝে, কথা বুঝছেন? তো এবার আসেন দেখেন যে কমের মধ্যে তাহলে কখনো হোলসেল দেওয়ার চিন্তা করতে হয় না। আর এরপরে নিজের ব্র্যান্ড বানায় ভালো করতে পারবো কি না সেই আত্মবিশ্বাস যদি না থাকে এবং মার্কেটিংয়ের সেই গবেষণার কনফিডেন্স লেভেল যদি আপনার না থাকে যে আমি যা তৈরি করছি সেটা মানুষ নিতে বাধ্য, তাহলে আপনার কি করা উচিত? আপনার আমাদের দেশে উচিত শব্দটা বলবো না, কারণ এটা যেহেতু একটা ইললিগ্যাল কাজ, এটাকে উচিত বলা ঠিক না, তবে এটা একটা সহায়ক যেটা বিভিন্ন জনে বিভিন্নভাবে এই সহায়তা নিচ্ছে। যেমন কিছু কপি ব্র্যান্ডের আইটেম তৈরি করতেছে, যেমন নাইকের টি-শার্ট বানায় কপি মাল বানায় বিক্রি করছে। বাংলাদেশে গত 50 বছর ধরে এরকম কপি মাল বানায় বিভিন্ন মার্চেন্ডাইজার ওই চাকরি ছেড়ে বাইং হাউস উত্তরায় বানায়,
ওই 100% অথেন্টিক কোরআনের কসম, মোহাম্মদের কসম, পশ্চিম দিকে তাকায় বলছে, এইসব বলে টলে ব্যবসা বাণিজ্য করে টিকে আছে। ওই দামি মোটরসাইকেল চালায়, তারপরে দামি দামি হোটেলে ফ্যামিলির সাথে শুয়ে থাকে, এইসব করার মোটামুটি তাদের একটা ভালো ইয়ে আছে। কিন্তু বিষয়টা হলো কি দেখেন, এটা একটা ইলিগাল প্রসেস যে আপনি অন্যের ব্র্যান্ডের মাল বিক্রি করতেছেন, বাট বিক্রি কিন্তু দ্রুত হচ্ছে, যেহেতু ওই ব্র্যান্ডের একটা গ্লোবাল একটা রেসপেক্ট আছে। যেমন বাংলাদেশে যদি গুচির একটা মাল যদি অরিজিনালের কাছাকাছি, যেমন বেশিরভাগ মহিলার গাড়ি দেখবেন গুচি ব্র্যান্ডের একটা ব্যাগ আছে 200 টাকা করে কিনেছে, যেখানে একটা গুচি ব্র্যান্ডের একটা ব্যাগের দাম 8 লক্ষ টাকা, সেখানে বাংলাদেশে কী হয়েছে, ওই আপনার ওই গার্মেন্টসে কাজ করতে যাচ্ছে অথবা মানুষের বাসায় কাজ করতে যাচ্ছে, গাড়ির একটা ব্যাগ আছে, সেটা গুচি অথবা ওই টমি হিলফিগের আপনার উপরে প্রিন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কপি। তো কপির একটা সেল, ফার্স্ট সেলের একটা ফ্লেভার সারা জীবন পৃথিবীতে থাকে। তো একটা জিনিস নর্মালি চিন্তা করেন, আপনি নামছেন 1 লক্ষ টাকা দিয়ে, এবার কিছু কপি মাল দ্রুত খুচরা বিক্রি করছেন, বেচার রাস্তাটা আগে রেডি করছেন। মনে করেন অনলাইন জগতে ধরে 500 রিসেলারের সাথে পরিচিত হয়ে আগে টিমটা বানাইছেন যে আমি এইখানে এতগুলো মাছ পুকুরের মধ্যে ছাড়ছি, যে খাবার দেবো সেটা এসে লাফায় খেয়ে ফেলবে, কারণ ওটার মধ্যে তেলাপিয়া মাছও আছে, ওটার মধ্যে কার্ব জাতীয় মাছও আছে, ওটার মধ্যে মাগুরও আছে, ওটার মধ্যে শোল মাছও আছে, ওটার মধ্যে রুই মাছও আছে, কাতল মাছও আছে। সে একটা না একটা মাছ ওই খাবার খাবেই। তাহলে আমি এতগুলো সেলের রাস্তা তৈরি করে রাখবো এবং সেলস পারসন আমার ব্যক্তি জীবনে আমি কাউন্ট করে একটা গ্রুপিং করে কিছু একটা করে রাখবো। হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হতে পারে সেটা ফেসবুক গ্রুপ, কিছু একটা করব যে ওই পুকুরের মধ্যে যে আদারই দেবো না কেন সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলবে। আমার বাসায় কথার কথা আমি 5 রকমের যদি পাখি পালন করি, আর বাসার উঠানে যে আমি হাতের পরে যদি কিছু খাবার রাখি, কবুতরের থেকে শুরু করে সবাই উড়ে আসে, শালিক আমার হাতের পরে উড়ে আসে, যেখানে মানুষ দেখলে শালিক ভয় উড়ে চলে যায়, সেই শালিকও উড়ে এসে আমার হাতের পরে সে বসবে এবং আমার হাতের থেকে খাবার খাবে। দেখছেন না অনেক ভিডিওতে, অনেক প্রমাণ দেখছেন না যে মানুষের হাতের থেকে কত রকমের পাখি এসে খাবার খেয়ে নিয়ে যাচ্ছে পোষ মেনে ভালোবেসে। তো আমি আমার ভালোবাসা এবং পারফরমেন্স অথবা রিলেশন এমনভাবে করব যে আমার হাতে এমন কিছু সেলস পারসন থাকবে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেকেন্ডের মধ্যে মার্কেটে ক্লোজ করে ফেলতে পারবে। এখন আমার সাথে যদি 200, 2000 যদি অথবা 200 না 500 যদি আমার রিসেলার অথবা সেলস এজেন্ট অথবা সেলস পার্সোনালিটি যদি আমার সাথে থাকে, ব্যক্তি অথবা ব্যক্তিত্ব যদি আমার সঙ্গে থাকে যারা ভালো মানের দক্ষ বিক্রেতা, তো তার মধ্যে দিয়ে আমি মাল বানাইছি 1000 টি শার্ট, তাও আবার একদম অরিজিনাল ব্র্যান্ডের মতো করে বানাইছি। তো সেখান থেকে 500 মানুষও লাগবে না, এই 100 মানুষই তো 10টা করে নিলে 1000 পিস মাল সেল। আর একজন ব্যক্তি 10 পিস মাল সারা মাসে বেচবে এমন কোনো কথা না, সে সারা মাসে পারলে 1000 মালই বিক্রি করার চেষ্টা করবে। তাহলে আমার সাথে যদি এরকম 500 মানুষ যদি সেলস এজেন্ট হিসেবে অথবা ফ্রেন্ড অথবা পার্টনার, সেখানে আমি তাকে প্রফিট দিচ্ছি, ইনকাম করার সুযোগ দিচ্ছি অর্থাৎ কমিশন করতেছি। সো 1000, 2000, 5000 পিস মাল 20 কোটি মানুষের মধ্যে বেচা কোনো বিষয়? এটা তো তুড়ি। আপনারা এইটা চিন্তা করেন না, আপনারা চিন্তা করতে থাকেন এই ডিজাইনটা কি চলবে, এই ডিজাইনের এ লেখাটা যদি, এই পাটা যদি একটু এরকম বাঁকা হইতো, আর লেখার আটটা যদি আরেকটু ঘুরে বাঁকায় যেত, তাহলে বোধহয় এইটা কাস্টমার এসে ধরতো। মানে আপনি বেসিক বিজনেসের যে ধারা, সেই ধারা থেকে বের হয়ে আপনি ইমোশনাল একটা হাফ লেডিস ধারার মধ্যে আছেন। 50 বছর ধরে নাইক একটা খালি টি শার্ট একটা টিক চিহ্ন দিয়ে মাল বেচতেছে, আপনি 50 বছর ধরে বেচতে পারবেন? কত লেকচার দিবেন ভাই, এই টিক চিহ্ন আর মানুষ খায় না, অমুক করে না, তমুক করে না, আপনার লেকচার আর ডায়লগের অভাব হবে না। আরও 50 বছর তো দূরের কথা, 1000 পিস মাল দিলে 100 পিস মাল বেচতে পারবেন কিনা সন্দেহ। তা আপনি ব্যবসায়ীটা হবেন কেমনে সেটা আমাকে বলেন না। আপনার তো সেলের টিম নাই অথবা সেলস পার্সনই নাই। তো ওই বলে না যে অলস ব্যক্তির মনে আর ব্রেনে শয়তান কাজ করে। তো আপনার পরিধি যখন ছোট এবং আপনার বিজনেসের পলিসি যখন জিরোর কাছাকাছি, ইটস নট প্রফেশনাল পলিসি, তো আপনার মনের মধ্যে তো ইমোশনাল খুঁতখুঁতানি, হাফ লেডিসগিরি এইসবই আপনার কাজ করবে। আরও আপনার ব্রেনে কাজ করবে ভাইয়া ওই 50 পিস মাল বানাবো প্রতি 10টা ডিজাইনে,
50 পিস মাল বানাবো, 10টা ডিজাইনে, 5টা করে কালার আর 5টা করে সাইজ। দেখি কাস্টমার কোনটা পছন্দ করে, যেটা পছন্দ করবে ভবিষ্যতে আমার বাবার টাকা আছে, ভাইয়ের টাকা আছে, টাকার কোনো সমস্যা হবে না, ভবিষ্যতে আমি তাহলে বড় করে শুরু করতে পারবো। বালটা বুঝেন, বাল ফেলাবেন হচ্ছে বাসায় বসে সোনাটা খেচেন, বাংলা কথা কয়ে দিই। মাগি দিয়ে কোনো দিন ওই আল চাষ হয় না। আল চাষ করার জন্য আইডিয়া দরকার, আইডিয়া বুঝেন, ষাঁড় গরু দরকার। আর আপনার মতো এরকম শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান আর মনে করেন রুচিশীল ব্যক্তি বিয়ে দিলে লাস্টে আপনার বউরে আমার সার্ভিস দিয়ে আসা লাগবে। আপনি বাল ফেলাইতে পারতেন না মিয়া, সেলস মারাইতে আসছেন আর ব্যবসা মারাইতে আসছেন। একটা শার্ট যখন একটা টেইলারে সেলাই করেন কস্টিং আছে 800 টাকা, আর যখন আপনি গার্মেন্টসে সেলাই করেন তখন কস্টিং আসে, সেলাইয়ের মজুরি আছে 220 টাকা। কী কারণে? কারণ সেখানে কোয়ান্টিটি। তা আপনি যদি 10টা ডিজাইনে 5টা কালারের ফেব্রিক্স দিয়ে তারপরে আবার 5টা করে সাইজ দিয়ে যদি মাল বানাতে চান, তো এটা টেইলারিং বলে। তা টি শার্ট একটা বানাইতে খরচ পড়বে 1500 টাকা, 2000 টাকা করে। বানাইতে পারবেন? বালের ব্যবসা করতে আসছেন, বাল শিক্ষা নিয়ে আসছেন, বালের কমন সেন্স নিয়ে আসছেন। আর এরকম বাংলা বোকাচোদাতে বাংলাদেশ ভরা। আবার বলে ভাই আপনার সব ভিডিও দেখেছি, অনেক ভালো লেগেছে। বেশি সুখ লাগলে বাথরুমে যেয়ে খেচে আসেন, যান, ব্যবসা মারাইতে হবে না। বাংলা মেরে দিচ্ছি আপনাদের। আবার প্রবাসে অনেকে আছেন, বলে দেন যে ভাই দুবাইতে অমুক মার্কেটে ভাই কমের মধ্যে টি শার্ট যাচ্ছে, তারপরে কলকাতাতে ভাই আমাদের খিজিরপুরে কমের মধ্যে টি শার্ট বিক্রি করছে দাদাবাবু, মাত্র 115 টাকায় জারার টি শার্ট পাওয়া যাচ্ছে। আরে ভাই ওই পা মোসা গেঞ্জি তাই নিয়ে নিয়ে ওই জায়গা থুতু মেরে মেরে ফেলাই দিচ্ছে, তাই টোকায় ওটার মধ্যে একটা স্টিকার মারতেছে আর একটা 3 টাকার একটা প্রিন্ট মারতেছে, 5 টাকার একটা প্রিন্ট মারতেছে, আর 25 পয়সা দিয়ে সুতোটা কাইটে জারা বানায় ফেলাইছে। মানে কাপড় শুরুতেই জারা জারা। আর সেইটা ফোন করে হোয়াটসঅ্যাপ করে ওখান থেকে দাদাবাবু আপনার সব ভিডিও দেখি দাদাবাবু, আপনার মতো সলিড কথা কেউ বলে না, এখান থেকে শেখার কিন্তু অনেক আছে দাদাবাবু। তো দাদাবাবু আমি আপাতত 200 পিস টি শার্ট বানায় নিয়ে অথবা 500 পিস টি শার্ট বানায় নিয়ে 5টা 10টা ডিজাইন দিয়ে করব, করে তারপরে বানায় নিয়ে যদি দেখি যে চলে দাদাবাবু, এখানে কিন্তু কোটি কোটি পিসের অর্ডার। এখানে বুঝেন তো, এখানে কলকাতা কিন্তু বড় বড় ব্যবসায়ী আছে, এখানে রাজস্থানে কিন্তু বিশাল বড় বড় ব্যবসায়ী দাদাবাবু। আপনি একবার এখানে আসেন, দেখেন না। আমি যে যাবো, যাওয়ার পরে 1 গ্লাস পানিও খাবেন, ওটাও আমার টাকা দিয়ে খাওয়াই আসতে হবে দাদাবাবুরে। আর একটা স্যাম্পল বানায় দিলে ওই স্যাম্পলে দাদাবাবুর ঘর পর্যন্ত পৌঁছায় আমার টাকা দিয়ে দেওয়া লাগবে। যদি কই যে 2টা টি শার্ট বানাইছি টাকা পাঠান, মালটা পাঠাই দিচ্ছি, তখন আর এই টি শার্ট কেনার জন্য দাদাবাবু খুঁজে পাওয়া যাবে না, বৌদিরও খুঁজে পাওয়া যাবে না। তো এইসব দাদাবাবু তারপরে অমুক তমুক, এইগুলো জীবনে কোনো দিন ব্যবসায়ী হবে না। এইগুলো দেখবেন বাসার মধ্যে থাইকে উল্টে দাদাবাবুর বউয়ের গোয়াড়া মারার জন্য ঘোরাঘুরি করে ঘরের মধ্যে বসে বসে। যার কারণে অনলাইনে ইন্ডিয়াতে দেখবেন সবচেয়ে বেশি চলে বৌদি দেবরের ভিডিও। মুখটা খারাপ হয়ে যায় কথা বলতে গেলে আপনাদের সাথে। আরে ভাই যে বেটায় 1 কোটি 10 কোটি টাকার মাল একবারে 20 কন্টেইনার বানায় নিয়ে জাহাজে করে নিয়ে দুবাইতে যে ঢাইলে দিছে, ওর প্রোডাকশান কস্ট আসছে 110 টাকা। আপনি 500 পিস মাল বানায় নিয়ে গেলে ওই 110 টাকার জায়গায় 130 টাকা দিলে ওটা পুষাবে? এটা বুঝেন না। তো এই স্বপ্নগুলো কেন দেখেন? এই স্বপ্নটা দেখাই তো হারাম। আমার পকেটে আছে 200 টিয়া, আর আমি চিন্তা করলাম গুলশান বনানিতে যে মাগি লাগাইতে যাব। আরে মিয়া আমার তো দৌলত দিয়া ঘাটে যাওয়ার মতো ক্যাপাসিটি নাই। স্বপ্ন দেয় লাভ আছে? লাস্টে নিজে রাত নিজে মাইরে তারপর শুয়ে থাকতে হবে, কপালে জুটবে এইটা। তা আপনারা এরকম ওই 5 বছর ধরে ব্যবসা করবেন, কমের মধ্যে ব্যবসা করবেন, ওই ব্যবসার হাত মারতে মারতেই কী হয়েছে, দিন শেষ, এরপরে লাস্টে ঘুমায় পড়েন, ব্যবসা চুদে যায়। বাংলা কথা বুঝেন তো? এই জন্য বলা হয় বেড়া দিয়ে কোনো দিন জমি চাষ হয় না। তা আপনারা সবাই ব্যবসায়ী হইতে পারবেন না।
ব্যবসায়ী হতে গেলে আগে সবার আগে পুরুষ মানুষ হইতে হবে, পুরুষ মানুষ হইতে হবে, পুরুষ মানুষ হইতে হবে। পুরুষ মানুষের ব্রেন সবসময় স্ট্রং এবং বোল্ড হয়, এই কারণে তাকে পুরুষ বলা হয়। পুরুষ মানুষ কোনোদিন তলে থাকতে পারে না, বেটিরে তলে ফেলায়, এই জন্য ওটারে বলা হয় নারী, অবলা নারী। যে তুই যতই শিক্ষিত হোক না কেন তুই তলেই থাকবি সারা জীবন, এই জন্য তোর নাম হচ্ছে নারী, অবলা নারী। আর আমি পুরুষ, আমি উপরেই থাকবো, পরিশ্রম করিয়া যাই করি, সারাদিন বাইরে খাইতে আইসো, ঘরের মধ্যে আমি সার্ভিস দিয়ে যাব, কারণ আমি হচ্ছে ষাঁড়, আমি হলাম পুরুষ, তোর তলে থাকতে হবে। বাংলা কথা বুঝেন তো, বাংলা বলতেছি আপনারে। আর আপনারা পুরুষ মানুষ, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন, ভাইয়া আপনার অনেক ভিডিও দেখেছি, ওই কতগুলি হিজড়ারে দেখছি টিকটক মিকটক কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন ডিজাইনার হিসেবে, ইন্ডিয়ার তো বোধহয় 2-1টা আইসে, এভাবে হেঁটে এভাবে দাঁড়ায় আছে, এভাবে দাঁড়ায় আছে, এ নাকি ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার হলে কি ন্যাংটা হইতে হয় নাকি ওরকম হাফ লেডিস হইতে হয়? সোদানির পোলাগুলো এসে কি এসে ফ্যাশন ডিজাইনার মারাইছে। ফ্যাশন ডিজাইনার দুনিয়ার আর নাই, ফ্যাশন নিয়ে মানুষ কাজ করে না, সব কি এরকম হাফ লেডিস অথবা হিজড়া হইতে হয়? ড্যান্স ডিরেক্টর হইতে হলে ঋত্বিক রোশন না আছে, ঋত্বিক রোশনের পার্সোনালিটি মনে হয় না। আর আমাকেও বাংলাদেশেও দেন ড্যান্স ডিরেক্টর, ড্যান্স নাচ একটা স্যামডি মানুষের মতো এরকম ঘুরে বেড়াচ্ছে, এভাবে ঘুরে 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 ড্যান্স করতেছে সোদানির পোলারা, নাকি ড্যান্স ডিরেক্টর। দেখতে মনে হয় যে বাংলা একটা হিজড়া, ও আবার ড্যান্স ডিরেক্টর কিসের? ঋত্বিক রোশন যে নাচে, ঋত্বিক নাচের ফাঁসা যেটুকুন নাচে এটুকুন নাচার ক্ষমতা আছে? তো ঋত্বিক রোশন যখন চলে, তার গলার ভয়েস, তার অ্যাটিচিউড, তার তাকানোর স্টাইল দেখলে মনে হয় যেন একটা পুরুষ মানুষ, একটা পার্সোনালিটি। আর এই হারামজাদারা কি হয়েছে ড্যান্স ডিরেক্টর, 2 দিন পর পর ফেসবুকে কি রিল মিল বালসাল আইসে মাইসে বলে থাকবে। মানে আমি তো ফেসবুক ধরি না বোধহয় কয় মাস হয়ে গেছে, ঘেন্না লাগে ধরতে। এই রিল, তারপরে আরও কী কী এরকম ছোটো ছোটো ভিডিও আইসে এত পরিমাণ মনে করেন ব্যক্তিত্বহীন ঘটনা হইতে 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 আমার মানে ঘেন্না ধরে গেছে। শালা একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে খালি বেটা মানুষের হিজড়ার মতো আচরণ ছাড়া আর কিচ্ছু নাই। আফসোস। অর্জুন রামপাল নাচে না ইন্ডিয়ান গানে, ওরে কি হিজড়া দেখা যায়? আব্রাহাম কি জানো, জন আব্রাহাম নাকি, ওটাও তো নাচে, ওটা কি হিজড়ার মতো দেখা যায়? তো এইগুলো হচ্ছে প্রবলেম, বিগ প্রবলেম, যে আমাদের ফিউচার জেনারেশন একটা হিজড়া জেনারেশন অথবা একটা হাফলেডিস জেনারেশন জন্ম নিচ্ছে, যেখানে ব্যক্তিত্ববোধ, পার্সোনালিটি, তার চেহারার সাথে, তার গলার ভয়েসের সাথে, তার অ্যাটিটিউডের সাথে, তার ডেজিগনেশনের সাথে এভরিথিং ইজ টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি। তো এই জেনারেশন ভবিষ্যতে কি করবে? এই জেনারেশন তো শেরে বাংলা একে ফজলুল হক জন্মাবে না। তাহলে তাহলে কি করবেন বলে দিই। যাদের ক্যাপাসিটি কম, তারা যদি, আমার পক্ষে ডিরেক্টলি বলাটা ইললিগাল, আমি এটা স্বীকার করতেছি এবং ওপেনলি সবাইকে বলে দিচ্ছি যে কখনো কোনো ব্যবসায়ী বলবেন না আপনি কপি মাল বিক্রি করেন। কিন্তু সবাই যেটা করতেছে নিজ দায়িত্ব, আপনি যদি করতে চান নিজ দায়িত্বে, আপনি যেমন আমাদের কাছে কেউ যদি কপি মাল বানাইতে আসে আমরা বানাই দিই, তো কিন্তু দায়ভার কিন্তু তার। আমার প্রোডাকশন হাউস, আপনি আমার যা দিবেন তাই আমার প্রোডাকশন করতে হবে। যদি কম দামে একটা বোরকা বানাইতে বলেন তাও বানাইতে হবে, যদি দামি একটা টুপি বানাইতে দেন তাও বানাইতে হবে। কারণ আমি তো 2 টাকা পেলে আমার কর্মীদের বেতন দেবো, আমার 2টা বাচ্চা নিয়ে কিছু করে কিছু একটু খাবো, ভাত খাবো, বাংলা কথা, এখানে কঠিন কথার কিছু নাই। 2টা পেটে ভাতের জন্য আমাকে আমার
প্রোডাকশান চালাইতে হবে। এখন প্রোডাকশানটা আপনি দিচ্ছেন, আপনি কি বৈধ দিচ্ছেন না অবৈধ দিচ্ছেন সেটা আপনার উপরে, আমার উপরে না। তো অনেকে যেটা করতেছে এই কপি মাল বানায় বিক্রি করতেছে এবং এটা খুব দ্রুত সেল হচ্ছে। তা আপনি 1 লাখ টাকা নিয়ে যদি আপনি যে মার্কেটিং সেকশনটা যদি আগে দাঁড় করাইতে পারেন, আর এরপরে যেন দ্রুত মাল বিক্রি হয়, এরপর আপনি 1 লাখ টাকা খাটায় কিছু কপি টি শার্ট বানায় বিক্রি করলেন, 1 লাখ টাকা বিক্রি করে 2 লাখ টাকায় বিক্রি হয়ে গেল। কারণ খুচরা বিক্রি, কোনো হোলসেল না, যত পারেন খুচরা বিক্রি করে 1 লাখে 2 লাখ করেন, 20,000 টাকা সেখানে খরচ যাক, 80,000 থাকুক, তাহলে 1,80,000 হলো। এই 1,80,000 দিয়ে আবার কাজ করেন, এটাকে 3,60,000 করেন। এভাবে 5 চালান পর্যন্ত সীমাহীন পরিশ্রম করেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন দুনিয়াদারি সব বন্ধ করে দিয়ে পাগল হয়ে যান। এরপরে যখন দেখবেন 5 চালান পরে আপনার কাছে 25-30 লাখ টাকা চলে আসছে, তখন আপনি ওই ব্যবসাটা যদি চান কিছু রানিং রাখতে করলেন, আর এই টাকা দিয়ে এবার নিজের ব্যবসা চালু করে দিলেন। হয়তো একটা দোকান দিলেন, প্রথমে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে দিতে পারেন যেখান থেকে আপনার ঘরের খাবারগুলো আসবে। আবার আপনি ওখানে কিন্তু 10 লাখ রেখে দিচ্ছিলেন, আর 10 লাখ দিয়ে একটা ডিপার্টমেন্টাল স্টোর দিচ্ছিলেন। ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে ইনকামও আসতেছে, আবার যে 12টা সাবানের সাথে একটা ফ্রি, সেটা দিয়ে সাবানের কাজ হয়ে যাচ্ছে। 12টা তেলের সাথে একটা ফ্রি, ওটা দিয়ে আপনার সারা মাসের তেল হয়ে যাচ্ছে। 12 বস্তা চালের সাথে কি হচ্ছে 10 কেজি চাল ফ্রি, হয়ে 10 কেজি চাল দিয়ে আপনার 10 দিন চলে যাচ্ছে। তাহলে আপনার সবার আগে ভরণ পোষণের যে খরচ, ওই খরচটা কাভার হচ্ছে। আর আপনি কিন্তু 25 লাখ টাকার মালিক হচ্ছিলেন, এই 15 লাখ টাকা ব্যবসা আবার রোলিং করতেছেন। এই 15 লাখ টাকা আবার 3-4 চালান পরে আবার এটা 30 লাখ হচ্ছে। এইটাকে এবার আপনি একটা কাপড়ের দোকান দেন একটা ভালো মার্কেটে, যেখানে দোকান দিলে মাল বেচা লাগে না, মাল বেচতে যাওয়া লাগে না, কাস্টমার এসে উল্টে দাঁড়ায় থাকে। মানে স্টেপ বাই স্টেপ পলিসি করে এভাবে প্রথমে পেট বাঁচান, তারপরে ঘর বাঁচান, এরপরে ব্যবসাটাকে উঠায় নিয়ে যান। আর আপনার ঘর আর পেট যখন শান্ত, এবার আপনি ব্যবসায় প্রচুর সময় দিতে পারবেন এবং আপনার রাতারাতি উন্নতি করতে সময় লাগবে না। আর এটা হচ্ছে একমাত্র শর্টকাট পলিসি। বিদেশে যারা আছেন তারাই মাস্টার কপি, যদি ওই বিভিন্ন লোক যায় 10 কেজি 15 কেজি করে যদি অনেকে নেয়, ওইভাবে যদি নেওয়ার কোনো সুযোগ থাকে ওইভাবে নিতে পারেন, প্যাকেজে নিতে পারেন। নিয়ে তারপরে যেটা একদম কমপ্লিটলি ইলিগাল অন্যের ব্র্যান্ডের মাল নেওয়া, যদি ইনসিকিউর কোনো প্রসেস ছাড়া সিকিউর কোনো প্রসেসে আপনি নিতে পারেন। গত 50 বছর ধরে সবাই নিছে এভাবে। তবে এটা কিন্তু 100% ইনসিকিউর এবং ইললিগাল। তবে এটা যদি আপনার নেওয়ার কোনো ব্যবস্থা থাকে, ওখানে নিয়ে আপনি কপি মাল প্রচুর চলে বিদেশে। আফ্রিকাতে তো সবচেয়ে বেশি চলে, তারপরে আপনার ফিলিপাইনে চলে, মালয়েশিয়াতে চলে, এখন মিডল ইস্টও প্রচুর পরিমাণ কপি মাল চলে, প্রচুর। শুধু ইউরোপ আর আমেরিকাতে প্রবলেম, এছাড়া মিডল ইস্ট থেকে শুরু করে আপনার এই রাষ্ট্রগুলোতে, আর মিডল ইস্টেই সব টাকা, হ্যাঁ, সারা বিশ্বের টাকাই এখনও মিডল ইস্টে। তো ওই সব জায়গায় প্রচুর পরিমাণ কপি মাল চলে। আর সারা বিশ্বের সবচেয়ে বেশি টাকা আমরা ভাবি আরব, সৌদি আরব, এইসব না, সবচেয়ে বেশি টাকা হচ্ছে আফ্রিকাতে। সবচেয়ে বেশি সম্পদ পৃথিবীতে হচ্ছে আফ্রিকাতে। শুধু তারা অশিক্ষিত ছিল বলে এতদিন আমরা জানতে পারি না, তারা উন্নত হচ্ছে। আর তাদের এতদিন আমরা দাসী বানায় রাখতাম, এখন তারা টাকা দিয়ে, এখন তারা লিডার হইতে চাচ্ছে, বলছে তুই আমাকে রেসপেক্ট কর, আমি তোকে টাকা দিয়ে কিনবো। অর্থাৎ তারা যেহেতু তাদের এই গুপ্ত সম্পদ, তাদের খনিজ সম্পদ, তাদের গোল্ড, তাদের তো সুবিধা হচ্ছে তাদের বাগানে একটা গাছের গোড়ার মাটি খুললেও সেখানে গোল্ড পাওয়া যায়। তাদের ন্যাচারাল সম্পদ, সৃষ্টিকর্তার আশীর্বাদ অনেক বেশি, যেটা তারা অশিক্ষিত বলে তারা এটা মূল্য এবং মূল্যায়ন জানতো না। এবং যেগুলো জাতিসংঘ অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকার ওই আফ্রিকাতে শান্তির কথা বলে কিছু এরিয়া দখল করে সেখান থেকে খনিজগুলো উত্তোলন করে নিয়ে আসছে এবং এখনও নিয়ে আসতেছে, বিনিময়ে তাদের কিছু দিয়ে আসতেছে। কিন্তু এই যারা খনির ব্যবসা করে, সোনা উত্তোলন খনি, তারপরে ডায়মন্ড উত্তোলন খনি, যেমন ওই যে আপনি দেখবেন যে আপনার ব্লাড ডায়মন্ড মুভিতেও আছে, চমৎকারভাবে উপস্থাপন করা আছে, হ্যাঁ। তো এই আফ্রিকা কিন্তু সারা বিশ্বের সবথেকে ধনী দেশে এরিয়াতে পরিণত হবে এবং হতে যাচ্ছে এবং অলরেডি অন দ্য প্রসেস। কারণ বারাক ওবামা ক্ষমতা আসার পরে আফ্রিকানদের এতটা ফ্যাসিলিটেট করে দিছে যেন তাদের শিক্ষা এবং জ্ঞান এবং প্রযুক্তিতে তারা বিশ্বের টপ পজিশনে চলে আসে। সো এইটার ধাক্কা আর 5-7-10 বছর পরেই দেখবেন যে আফ্রিকা হয়তোবা দুবাইকেও ক্রস করে ফেলতে পারে। কারণ দুবাই বড় হয়েছে আফ্রিকার এই গোল্ড টোল্ড এনে এইগুলো বিক্রি করে। তো আফ্রিকা যখন তারা নিজেরাই এগুলো সব পারবে, তখন কিন্তু আফ্রিকা সবাইকে কিক আউট করে দিয়ে আফ্রিকা টপ পজিশনে থাকবে। সো সবচেয়ে বেশি টাকা হচ্ছে আফ্রিকার। আফ্রিকা প্রচুর পরিমাণ কপি মাল পছন্দ করে।
তাহলে দেখেন বাংলাদেশের থেকে মাল টাকায় বানায় বিদেশে যদি ডলারে যদি বিক্রি করতে পারেন, বাংলাদেশে 300 টাকা একটা মাল বানায় 400 টাকায় বিক্রি করতে আপনার জান বের হয়ে যাচ্ছে। আর আপনি অনলাইনে অথবা পরিচিত জনে বিভিন্নভাবে চেষ্টা করে, ডিজিটাল এই যুগে চেষ্টা করে যদি বাংলাদেশে থেকে 300 টাকা একটা মাল বানায় আফ্রিকায় যদি 600 টাকায় যদি বিক্রি করতে পারেন, অর্থাৎ টাকা বানায় ডলারে বিক্রি করতে পারেন, আপনার লাভ অনেক বেশি। তাহলে আপনি শুধু কেন বাংলাদেশের মধ্যে পড়ে থাকবেন আর আপনার ওই গ্রামে কেন পড়ে থাকবেন? অনেকে চিন্তা করেন ঢাকা থেকে এলাকায় যে দোকানে দোকানে মাল দিয়ে ব্যবসা করব। এই সোদানো বুদ্ধি কি কারণে আপনার ব্রেনের মধ্যে, ঢাকা শহরে লেখাপড়া করে আপনার ব্রেনের মধ্যে আসে? এই বালের বুদ্ধি কেন আসে? আপনি চিন্তা করতে পারেন না যে বাংলাদেশে ঢাকা শহরে আছি, প্রয়োজনে উন্নত বিশ্বে যাব, জীবন আরও উন্নত করতে, বেশি কামাই করতে, সেটা মাথায় কাজ করে না? তাহলে মনের দুঃখে অনেক গালাগালি দিচ্ছি, বাট আপনাদের কিন্তু তৈরি করে দিচ্ছি। তাহলে কপি মাল দেশের বাইরেও আপনি যদি পার করতে পারেন, টাকায় বানায় ডলারে ব্যবসা, আর দেশের মধ্যে দিলেও হিউজ ব্যবসা। যেমন শোরুমগুলো দেখবেন, বাংলাদেশে যত ফ্র্যাঞ্চাইজ শোরুম আছে দেখবেন আমেরিকান ইগল জিন্সের প্যান্ট বিক্রি করতেছে, জ্যাক অ্যান্ড জোন্স বিক্রি করতেছে, যেটা লোকালি মাস্টার কপি তৈরি হয়েছে, তারও মধ্যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের মাল বিক্রি করতেছে 2200-2400 টাকায় হ্যাংট্যাগ দিয়ে, আবার ব্র্যান্ড নেম দিয়ে দিছে তার ব্র্যান্ড নেম। আরে ভাই, আমেরিকান ইগলের মাল আপনি বিক্রি করেন, আপনার দোকান কি ব্র্যান্ডের দোকান? ব্র্যান্ড কিছু দেয় কোনো কিছুতে? বাংলা আলাপ, আপনি তো ফ্র্যাঞ্চাইজ, আপনি ব্র্যান্ড কেমনে? বাল ফালানো ব্র্যান্ড, আপনি ব্র্যান্ড। বরঞ্চ যে মুসির দোকানে খালি চুল কাটে এবং নিজেরাই চুল কাটে, ওই মুসির দোকানে যে বাসায় কওয়া যায়, বাসাতে ফোন আসে না যে তুমি কোথায় কার সাথে আসো, তখন বলা যায় যে বাল ফালাইতে আসছি, একটা ব্র্যান্ডের শোরুমে। আর ওই মুসিরও কওয়া যায় যে তুই বাল ফালানো ব্র্যান্ড। তা আপনি তো এরকম ব্র্যান্ড না, আপনি তো ফ্র্যাঞ্চাইজ। কী কারণে ব্র্যান্ড মারান? একটু কথাবার্তা একটু হিসাব করে বলবেন। আপনাদের এইসব কথা, এইসব চিন্তা শুনলে সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে রক্ত উঠে যায়। 1100-1200 ভিডিও আপনাদের জন্য বানায় দিছি শুধু আপনাদের কমন সেন্স তৈরি হওয়ার জন্য। আর এরপরে 1100 ভিডিও দেখে এসে যেসব কথাবার্তা বলেন, হয় মনে হয় যে ইট দিয়ে আপনার মাথা পরে দুটো বাড়ি মারি, অথবা নিজের জুতোটা খুলে মনে হয় যে আপনারা দিয়ে যে ভাই আমার মাথা পরে কটা বাড়ি মারেন দিই। আপনি যে স্টাইলে কথা বলতেছেন আর যা বলতেছেন আর যেসব ব্রেনের কথা বলতেছেন, হচ্ছে ভাই এই মাথাটা রাখলাম আমার মাথা পরে দুটো বাড়ি মারেন এই জুতা দিয়ে অথবা ইট দিয়ে। মানে বিরক্ত, হাইলি ডিস্টার্বড। হোলসেল মারাইতে যান। আরে ভাই, আমি তো দামি হোলসেল দোকান বানাইছি 10 লাখ টাকা দিয়ে। এবার আপনার মতো সাপ্লায়ার এসে সবাই 50,000 1 লাখ টাকার করে মাল তুলে যাবে, আমার দোকান রাতারাতি ভরে যাবে। কইয়ের তেলে কই, আপনার মাল বেছে আমি খাবো, মধু খাবো, আর আপনার ঘুরে টাকা দেব। এরপর যখন দেখবো খাইতে খাইতে দোকান শুদ্ধ খেয়ে ফেলা দিচ্ছি, রাতের অন্ধকারে এটারও বেছে দেবো, বেছে দিয়ে চলে যাব সৌদি আরবে অথবা ইটালিতে যে লেবু সিলার চাকরি করব। আর আপনি এই জায়গাকে এসে পাশা মারা খান। ওই 3 বছর সাপ্লাই দিয়ে যা কামাই করার দান্দা করেছিলেন, ওই চলে যাওয়ার সাথে সাথে 3 বছর তো দূরের কথা, আপনার 10 বছর আমি খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে চলে যাব। আর এইভাবে বাংলাদেশের শোরুমের দোকানদাররা ব্যবসা করে, এরকম ঘটনার অভাব নাই। তা এইটাই যখন আমি বারবার আপনাকে অ্যালার্ট করতেছি, তা আপনি দোকানে নিয়ে বাকিতে মাল ফেলাতে আসবেন। আর মাল বেচার সিস্টেম কি? আপনি একটা কাঁঠাল নিয়ে এসেছেন আমার কাছে, ভাই কাঁঠালটা কিনবেন নাকি 400 টাকায় বেচবো? ও ভাই রে, কাঁঠাল কি তোমার গাছের কোন জায়গাতে নিয়েছে? ইঞ্জেকশন দিয়ে আছে নাকি? তো ওই আমার তো ওই বাইরের বাড়ি সাভারে, তা ওই জায়গাতে কাঁঠাল পাঠা। আরে ভাই, সে কাঁঠাল যে কি মিষ্টি, আর প্রতি বছর 3-4টা কাঁঠাল পাঠায়, একা মানুষ খেয়ে পারি না, তো কাঁঠাল দিবা? তো আর কি, গতকালকে একটা কাঁঠাল খাইলাম, পাশের বাসাতে নিয়ে এসে খাজা কাঁঠালে ভাল লাগে না, আমি একটু রসা মিষ্টি কাঁঠাল খাই। তা কয়টা রাও 200টা দিবা, নিয়ে রায় দিয়ে যাও, তো খাওয়ার মানুষ নেই। অবস্থাটা বুঝছেন? মানে সবার আগে আপনার প্রোডাক্ট এবং আপনার মানসিকতা, আপনি যে 400 টাকা চাইছেন, আপনাকে সব কিছু নামাইতে নিচে নামায় নিয়ে আসছি, কারণ আমি হচ্ছে দোকান মালিক। তো রায় দিয়ে যাও, দিই বেচা যদি হয়, অথবা দিয়ে রায় দিয়ে যাও, দিই বাসা ওরা যদি খায়। এরপরে আপনি বলেন স্যার ভাই 200 টাকা কাঁঠাল কেমন দিই, অন্তত 300 টাকা। না ভাই দিয়ে আমার তো তুমি নিয়ে যাও, দিয়ে আমি কাঁঠাল এই বছর এমনি আমার গ্যাসের সমস্যা বুঝো না, তাই খাবো না। তুমি নিয়ে যাও, দাও আশপাশে কোনো জায়গায় একটু বেশি দামে পাও নাকি, বেচতে পারো নাকি, এত কষ্ট করে নিয়ে আইসো, একটু বসে একটু চা খাবা।
চায়ের দাম কিন্তু 5 টাকা অথবা 10 টাকা। চা খাও না ভাই, চা খাবো না। তাহলে কাঁঠালটা রায় দিয়ে গেলাম, তা ওই টাকাটা কি এখন দেবেন? কালকে এসে নে, কালকে সন্ধ্যার সময় এসে নে। ঠিক আছে ভাই, কালকে সন্ধ্যার সময় এসে নে। চাও খাওয়াইলাম না, 10 টাকাও সেভ হয়ে গেল। আবার একদিন পরে আসবে, মানে খেয়ে হজম করে ফেলাবো, তারপরে আসবে। 400 টাকার মাল কিনলাম 200 টাকা দিয়ে। শুধু ওরে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে করে মালের দাম কমায় নিয়ে আসছি। আর আমি যখন বাজারে যে ওর কাছে যাব, ও ভাই কাঁঠালের দাম কত, কি রুয়া টুয়া ভালো হবে না মিষ্টি? হ্যাঁ মিয়া কি কন দেন, এই আফারাব মাল দিয়ে শেষ করতে পারতেছি না, কি কন আপনি? এ একদম কড়া মিষ্টি, কড়া মিষ্টি। তাহলে ভাই এটা কত টাকা দাম? ভাই কোনো কথা কইতে পারবেন না। 450 টাকার দাম ভাবি গো সবার কাছে বেশি, এখন বেটি মানুষের কাছে তো 2 টাকা বেশি বেচবো। আপনার কাছে 430 টাকা রাখবো, 20 টাকা কম দেবেন। আর যদি কোনো কথা কন ভাই, কাঁঠাল আমি বেচতে পারবো না। কি কন ভাই, 430 টাকা কাঁঠাল হয় ভাই, ওই 350 টাকা যায় না ভাই। ভাই এই তাড়াহুড়ো আছে, কাস্টমারে বড়া ভাই, এখন আর ডিস্টার্ব করেন না ভাই। আপনি অন্য কোনো জায়গায় পারলে সে যা দিন। তা ভাই আর কমে পারবেন না ভাই? এই কাঁঠাল আপনি কোথাও পাবেন? দেখেন দি মানুষ সব দোকান তুই আমার দোকানে এসে এই গ্যাদারিং করে দাঁড়ায় আছে, দিয়ে পারতেছি না। আপনি কী কন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, একটা দেন তাহলে। একটু ছোটো একটা হয় না? না ভাই এটাই সবচেয়ে ছোটো। আচ্ছা ঠিক আছে দেন। তাহলে আমি যখন প্রোডাক্ট কিনতে গেছি তখন ভাষাগুলো কেমন হচ্ছে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো কী হচ্ছে, এবং আমি তার প্রাইসে মালটা কিনে আনতে বাধ্য হলাম। সে অনলি 20 টাকার ডিসকাউন্ট দিল, অথবা তার লাভের থেকে ক্ষতি হলো, কিন্তু ফাইনালি সে কিন্তু সাকসেসফুল। সে কিনছিল হয়তো বা 200 টাকা দিয়ে, বেচলো ঠিক ডাবলে 400 টাকা, আরও সাথে 30 টাকা সে খরচ উঠায় নিয়ে গেছে, এবং আমি এটা কিনতে বাধ্য হয়েছি। তা আমার কথা হলো যে আপনি নামছেন 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে, আপনি ওই রকম ওই দোকানে দোকানে হোলসেল দিয়ে মাল ফেলায় থুয়ে এসে আবার কি এসে ওই ঘুরতে থাকবেন, আর কুত্তার মতো জিব্বা বের হয়ে যাবে হাঁটতে হাঁটতে, আর পাশায় পাশায় ঘুরতে ঘুরতে, নাকি আপনি এই স্টাইলে খুচরা দুপ দাপ বিক্রি করবেন, করে ক্যাশে ডাবল বানায় ফেলবেন? আর এইটুকুন সেন্স যখন আপনার ব্রেনে কাজ না করে 1100-1200 ভিডিও দেখার পরে, তা আপনার সাথে ভদ্র ভাষায় কী কথা বলবো? কথা বলার কোনো সুযোগ নেই তো, কারণ আপনি তো ওই লেভেলের না। ঠেলে গুতায় বকাঝকা দিয়েও আপনাকে আমি ওই লেভেলে নিতে পারতেছি না। তা আমি জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল কোনো ব্র্যান্ড নেম হইতে পারে না। আমি চাইলে আমার নিজের ব্র্যান্ড দাঁড় করে আমি নিজেই রাতারাতি এত কিছু না শিখায় এই সারা দুনিয়ায় ব্রেন বলেন, শয়তানি বলেন, বদমাইশি বলেন, জাউরামি বলেন, সিটারি বাটফারি বলেন করে এতদিনে এই 4 বছর অন্তত 4 কোটি অথবা 10 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আইসে দেখতেন জোবায়েদ ভাইয়ের সাথে 4-5টা 10টা মেজ আছে, সেরাম নাবির নিচে শাড়ি পরা, আর গলার কাছে একটা লকেট আছে, দুধ অর্ধেক বের করা বাংলা। জোবায়েদ ভাই মুই যে কি হনুরে, প্রাডো থেকে নামতেছি, অথবা কি হচ্ছে আপনার 30 লাখ 50 লাখ টাকার গাড়িতে একটা নামতেছি, অথবা পুরনো সেকেন্ড হ্যান্ড মার্সিডিস কিনেছি একটা কি হচ্ছে 30 লাখ 50 লাখ টাকা দিয়ে। এরপর ভাব বুঝেছি যে আমি বংশীয় বড় লোক, অনেক আগের থেকে মার্সিডিস ব্যবহার করি। তো এইসব জোবায়েদ ভাই কি বুঝে না? তো জোবায়েদ ভাই নিজের ব্র্যান্ড দাঁড় না করে এই খানস গ্লোবালের মধ্যে এখনও সীমাবদ্ধ আছে, কারণ জোবায়েদ ভাইয়ের টার্গেট হচ্ছে 5 বছর। 5 বছরের মধ্যে কিছু ভাই ব্রাদারের তৈরি করবে, আর যদি করতে না পারে আর মায়েরে বাপ, এরপরে নিজের ইয়ানফসি। এরপর জোবায়েদ ভাই কেমনে রাতারাতি কোন পজিশন যদি সুস্থ থাকে, আর আল্লাহ যদি কোনো শাস্তি অথবা রিজিকে না রাখার মতো যদি কোনো পানিশমেন্ট না দেয়, তাহলে জোবায়েদ ভাই কেমনে উঠে যাইতে হবে সেটা জোবায়েদ ভাই খুব ভালো জানে। কিন্তু জোবায়েদ ভাই চাচ্ছে যে দেশের ভাই ব্রাদার আগে তৈরি হোক। আপনার তো তৈরি হবেন না। দেখেন কয়েকটা ভিডিও দেখাই আপনাদের, কয়েকটা ছবি দেখাই। আচ্ছা এই ক্যামেরাটা আবার কীভাবে ভিডিও চাললাম আবার জানে, তো ক্যামেরা মুভ করার সুযোগ নেই। এই যে প্রিন্টগুলো দেখেন, ক্যামেরাটা ঘুরাইতে পারলে ভালো হতো। এইসব প্রিন্ট দিয়ে টি শার্টের পরে বসায় দিলে, এরপরে স্টোনের কাজ আছে, তারপরে আপনার কত রকমের সিলিকনের কাজ আছে, পাফের কাজ আছে, অ্যাম্বুশের কাজ আছে, কত রকমের কাজ করে এইসব মাল 4-5টা কালার দিয়ে টি শার্ট বানায়ও যদি বিক্রি করা যায়, তো জাতি তো পুরো পাগল হয়ে যাবে। 200, 500, 2000, 5000 পিস মাল
মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে। আর এগুলো তো ডেমো ডাউনলোড করা ডিজাইন দেখাচ্ছি, আর এইগুলোরে আমার মতো করে যখন ডিজাইন যখন করে দিব, মাথা তো খারাপ। আমি প্রতি মাসে 5,000 পিস মাল বানাবো, 20 কোটি মানুষের মধ্যে বিক্রি করে দিব। আপনার অর্ডারের আমার কি দরকার আছে? আর আপনার এই অর্ডার করতে যে কত দৌড়ি, কথা শোনা, খুঁতখুতানি, কত তাল দরকার আছে? আমি 5,000 পিস আমার নিজের কারখানা আছে, 10,000 পিস মাল বানাবো, লোকাল মার্কেটে ছেড়ে দিব। 10,000 পিস মাল বানাইতে আমার খরচ কথার কথা 300 টাকা করে, নিজের মনের মাধুরী মিশায় মাল বানাবো, চুরির কোনো সুযোগ নেই। 300 টাকা করে কথার কথা গুণ 10,000 পিস মাল, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 30 লাখ টাকার মাল বানাবো প্রতি মাসে। সামনের মাসে 15 তারিখের মধ্যে মাল ক্লোজ। এই 30 লাখ টাকার মাল ক্লোজ হবে কত টাকায় জানেন? কম করলো 45 লাখ টাকায়, 15 লাখ টাকা লাভ প্রতি মাসে। তা আমার এখানে যারা ইনভেস্ট করতে চান, ফেব্রিক্স দিয়ে বলেন অথবা এরকম ইনভেস্ট করেন 10 লাখ, দেন আমি মাল বানায় ছাড়ি, এরপরে টাকা নিয়ে যাবেন, লাভ যাবে অর্ধেক নিয়ে যাবেন একদম। প্রতিটা আয় ব্যয়ের হিসাব পারলেই ওই ধর্মগ্রন্থের মধ্যে লিখে তারপরে নিয়ে যাবেন, কারণ এটা জোবায়েত ভাই, আপনার টাকা আমায় রেখা হওয়ার জন্য জোবায়েত ভাই জন্ম হয় নাই। হয়তো বা অনেক সময় অনেকটা পেমেন্ট দিতে 2-4 দিন দেরি হয়ে যায়। দেশের গার্মেন্টসের যে অবস্থা, 80% গার্মেন্টস ধ্বংস। প্রতি মাসে লাভের টাকা নিয়ে যাবেন, আবার জায়গায় বসে থাকবেন দরকার হয়, কয়টা মাল বানানো হয় আর কয় টাকায় বেচা হয় সব দেখে যাবেন, কোনো সমস্যা নেই। ফুল ওপেন, যদি ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই। তো এই হলো বিষয়। আমি এখনও পর্যন্ত এই কথাগুলো খুব কষ্টে মনের দুঃখে বললাম, এটা কোনো জেদাজেদি না। এখনও পর্যন্ত আমি আশাবাদী আমার ভিডিও দেখে আপনারা আপনাদের বিবেকের চোখটাকে মুক্ত করবেন, এরপরে যেটা চিন্তা করবেন সুন্দরটা চিন্তা করবেন, এবং এরকম ইন্টেলেকচুয়াল চিন্তা করে ইন্টেলেকচুয়াল কোনভাবে ব্যবসা করে আপনি 2 টাকা লাভবান হবেন, বড় লোক হবেন, একটু সচ্ছল হবেন, মানুষের কাছে হাত পাতা বন্ধ করবেন। এরপরে টাকা নাই সমস্যা কি? একজন আত্মীয় করবেন যে আমার 1 লাখ টাকা আওলাদ দাও, তোমার 10,000 টাকা, 1 লাখ টাকা 1 মাসে, 2 মাসে কয় টাকা পাবা? 600-1200 টিয়া। আমি তোমার 5,000 টাকা দিব 2 মাসের জন্য, আমাদের দাও। প্রয়োজনে আমার কাছে একটা চেক নিয়ে নাও 2 লাখ টাকা, 2 লাখ প্লাস ওই 5,000, 2,05,000 টাকা চেক নাও। এই যে 2 মাসের জন্য 1 লাখ টাকা পাইলেন, এটা দিয়ে দুবদা প্রোডাকশন করে গুলির বেগে নেমে যাবেন, লাভ হবে। এর মধ্যে আপনাকে কাজ করে সাকসেস অর্জন করতে হবে। এই যে মার্কেটিং আগে সাজাইতে হবে সব কিছু করে, এরপরে যে 2 লাখ টাকার মাল বিক্রি করলে ন্যূনতম আপনার 3 লাখ টাকা হবে, ওরা 5,000 কেন, সাথে আর 1,000 বকশিসও দিয়ে দেন, যাতে পরের বার ওর কাছে 5 লাখ চাইলেও 5 লাখ আপনারা দেয়। ট্রানজ্যাকশান, ব্যাংকের টাকা যেমন ট্রানজ্যাকশান সময় মতো করলে ব্যাংক আস্তে আস্তে আপনার লোনের লিমিট বাড়ায়, সিসি লোনের লিমিট। এরকম আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যাদের ক্যাপাসিটি আছে তাদের কাছে আপনার আস্থা তৈরি করতে ইন টাইমে আপনাকে টাকা লেনদেন করার চেষ্টা করতে হবে, এবং সে যেটা পাবে পারলে 500-1,000 বাড়ায় দেন, অথবা সাথে 2টো ফুল গিফট করে দেন। টাকা ব্যাংকের থেকে কেন নেবেন? সমিতির থেকে চড়া সুদে কেন নেবেন? গরু বেচে কেন আনবেন? ছাগল বেচে কেন আনবেন? নিজের বউরে বাড়া দিয়ে কেন আনবেন? টাকা খুঁজে পান না, টাকা তো আপনার চারপাশেই, শুধু আপনি ওই লেভেলে না বলে আপনাকে মানুষ দেয় না। তাহলে আগে আপনাকে ওই লেভেলে যাইতে হবে, ওই ব্যক্তিত্বটা অর্জন করতে হবে, তারপরে মানুষ আপনাকে দিবে। আপনারা এই সময় চাগায় পারেন, ভাইয়া আমার কাছে তোমার 50,000 টাকা আছে, আমি তো গরিব মানুষ। আপনার চেয়ে আমি গরিব, তো আমি শুরু করছি 72 টাকা দিয়ে। আমার এখানে কত টাকার মাল আছে জানেন? কত টাকার মেশিন আছে জানেন? এরপরে কি আপনাদের বুঝতে কোনো কিছু বাকি থাকে? সব শিখাই দিতে হবে আপনাদের। এরপর তো জনপতি এসে দাঁড়ায় থাকবেন, ভাইয়া বিয়ে করছি কেমনি কি করতে হবে একটু শিখাই দেন, তখন তো আমি সার্ভিস দিতে পাগল হয়ে যাবো। জ্বালা ভাই ব্রাদার, আপনাকে নিয়ে আসি জ্বালার মধ্যে। তাহলে আশা করি ব্যবসার শুরুতে কেমনে টাকা ম্যানেজ করতে হয়, কেমনে মানুষের আস্থা অর্জন করতে হয়, তারপরে মার্কেটিং অথবা সেল কেমনে সাজাইতে হয়, এরপরে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে রাতারাতি ক্যাশ বানাইতে হয়,
সব কিছু শেখাই দিলাম, ঠান্ডা মাথায় শেখাই দিছি। ইয়ারকি মেরে বলেন, দুষ্টামি করে বলেন, গল্প করে বলেন, ফাজলামি করে বলেন, একদম বস্তি ক্যাটাগরির গালাগাল দিয়ে বলেন, সবভাবে শিখাই দিছি। ব্রেনে না ঢোকার কোনো কারণ নাই। আর এরপরে সেকেন্ড এবং লাস্ট থিং হচ্ছে কত কমে মাল বানানো যায়। এখন কথা 10 লাখ টাকা দিয়ে বিয়ে করলে যে বউ পাবেন, 1 লাখ টাকা বিয়ে করে তো তা পাবেন না, আর 20,000 টাকা দিয়ে তা পাবেন না। এখন ডিপেন্ড করবে আপনি যে বাচ্চাটা চাচ্ছেন ওটা কি বস্তি কোয়ালিটির বাচ্চা চাচ্ছেন নাকি রয়্যাল কোয়ালিটির বাচ্চা চাচ্ছেন। আপনি যদি এই 20,000 টাকা দিয়ে আপনি বিয়ে করে নিয়ে আসেন দৌলত দিয়ে ঘাটের আশপাশ দিয়ে, তাহলে বাচ্চার কোয়ালিটি আপনার মেয়ে জন্ম নিলে ওই মেয়ের কোয়ালিটি ওরকমই হবে। কারণ গরুর পেটে গরু হয়, গরুর পেটে বাঘ হয় না, সিংহ হয় না। আর আপনি যদি সিংহ নিয়ে আসেন তাহলে সিংহের পেটে সিংহের বাচ্চাই হবে। খুব সহজ হিসাব। এখন আপনার ভবিষ্যৎ প্রজন্ম ডিপেন্ড করবে আপনার ডিএনএ ক্যারেক্টারিস্টিক্সের উপরে, আপনার আর আপনার ওয়াইফের। কারণ আপনার ওয়াইফেও কমের মধ্যে ভালো আর আপনিও কমের মধ্যে ভালো, মানে আপনাদের শুরুতেই চোখ হচ্ছে নিচের দিকে, তা বাচ্চার চোখও তো নিচের দিকে যাবে। তো বাংলাদেশ, সবাই যে বলছে বাংলাদেশ নাকি উন্নতির শিখরে চলে যাচ্ছে, যাইতে যাইতে প্রায় একদম সপ্তম আসমানে চলে যাচ্ছে। তো এই উন্নতি কি এই চোখ যাদের নিচেও সেই ডিএনএর মানুষ দিয়ে কোনো দিন বাংলাদেশ উপরে যাইতে পারবে? কেমনে যাবে? একভাবে যাইতে পারে, সেটা হচ্ছে ওসি প্রদীপ যদি বাইসে থাকে তাইলে মনে করেন যে খেটে যদি সোজা হয়ে তারপরে উপরের দিকে যায়। তাছাড়া আপনার এই নিচু মন আর লো কস্ট দেখেন না, ইন্ডিয়ানরা লো কস্ট করতে করতে ইন্ডিয়ান কলকাতা সব খয়রাতি হয়ে একদম খয়রাতির নিচে চলে গেছে। ইন্ডিয়ান জাতিটাই এমন খয়রাতি জাতি, সবাই বলে। আগে তো খালি ফিলিপাইনরে খয়রাতি কইতো, আর ফিলিপাইন এখন চিন্তা করে কি দেখেন, ফিলিপাইন চিন্তা করছে কি শালা ঠাপই যদি খাইতে হয় তা দেশের মধ্যে খয়রাতির টাপ না খেয়ে, বাংলাদেশে যে এই বাড়িদারায় থাইতে বাঙালির এই মাগনা ঠাপ না খেয়ে দুবাইতে চলে যায় শেকের ঠাপ খাই, টাকা বেশি কামাই করতে পারবো। বেশি কামাই করে নিয়ে কাজ কাম নিয়ে ফিলিপাইনে চলে যায়। ফিলিপাইনের আইটি থেকে শুরু করে ফ্যাশন থেকে শুরু করে পর্যটন থেকে শুরু করে ফিলিপাইন এখন 10 বছরের মধ্যে 100 গুণ উপরে উঠে চলে গেছে। ফিলিপাইন 100 গুণ উন্নতি করছে 10 বছরে ফিলিপাইন, কারণ তার চোখটা উপরে ছিল যে ঠেলাই যদি খাইতে হয় তাহলে বড় লোকের সাথে যেয়ে খাই, ধনী জায়গায় যেয়ে খাই, একবারের জায়গায় 5 বার মারুক আরও কামাই হবে 5 গুণ। আর আপনার চোখ হচ্ছে নিচের দিকে, আপনি পাঁচা মারাও খাবেন, দেশেও নামাবেন, নিজেও নামবেন। আপনারা দিয়ে দেশ বদলাবে না, আপনারা দিয়ে আপনার পরিবারের উন্নতি হবে না, আপনাকে দিয়ে আপনার সংসারের উন্নতি হবে না, কারণ আপনার শরীরের মধ্যে মনের মধ্যে এখন লো কস্ট ডিএনএ কাজ করতেছে। ক্লিয়ার? তাহলে এবার চিন্তা করে দেখেন জীবনে কিভাবে বড় হইতে হবে, ধনী হইতে হবে, সম্মানী হইতে হবে, ক্ষমতার অধিকারী হইতে হবে। আর সবই আসবে আপনার সাকসেসের সাথে। আপনি চাইলে ক্ষমতা অর্জন করতে গেলে আপনার পকেটে পিস্তল নিয়ে ঘুরতে হবে, মুস্তান হইতে হবে, ওইটা দিয়ে বড় হওয়া যায় না। আপনার ইনকাম বাড়বে, আপনার চারপাশে ভদ্রলোক বাড়বে, আপনার আভিজাত্য বাড়বে, পোশাক আশাকে চেঞ্জ আসবে, অ্যাটিটিউডে চেঞ্জ আসবে, অভ্যাসে চেঞ্জ আসবে, আপনার চারপাশে ভদ্র মানুষ আসা শুরু করে দেবে, ভদ্র সমাজ আপনার চারপাশে ডেভেলপ করবে, তখন আপনাকে বড় লোক অথবা ধনী অথবা রয়্যাল ফ্যামিলি বলা হবে। কমের মধ্যে ভালো মাল দিয়ে দাদাবাবু এটি হইতো না। ঠিক আছে? তাহলে আশা করি এই বিশাল পরিমাণ ইনসার্ট যার ন্যূনতম শরীরে রক্ত আছে তার কলিজাতে লাগবে। আর সে খান্সগুলো বলে জুবায়েদ ভাইয়ের কাছে আসা যায় না, জুবায়েদ ভাই তো একটা খয়রাতির বাচ্চা, এই জায়গায় আসার দরকার নেই। কোথায় যে জীবনে উন্নতি করা যায় সেই জায়গাটাতে যে জীবনে উন্নতির জন্য চেষ্টা করেন। আর যদি কোনো জায়গাতে যদি এরকম না পান, আর জুবায়েদ ভাইয়ের পরে যদি আস্থা থাকে অথবা জুবায়েদ ভাইয়ের কোনো সহযোগিতা যদি আপনার কাজে লাগার মতো হয়, তাহলে আমাদের এই খান্স গ্লোবালে এসেন, আমি নিজে হাতে চেষ্টা করব আপনার জন্য পরিশ্রম করে ভালো কিছু করে দেওয়ার। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা।
আসসালামু আলাইকুম।